চুক্তির মূলনীতিগুলোতে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা, সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। অভিবাসন ইস্যুতে জনপ্রিয়তার সর্বনিম্ন অবস্থানে এখন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজা থেকে 1 মিলিমিটারও পিছু হটবে না ইসরায়েলি বাহিনী, ইসরায়েল কার্ডস এর ঘোষণা। দর্শক দেখছেন এটি নিউজ। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, বিস্তারিত জানাবো। বিশ্বের অন্যতম ব্যস্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর মহড়ার কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। মহড়া শেষ হলে আবারও এটি খুলে দেওয়া হবে। তবে মহড়া কবে শেষ হবে সে সংক্রান্ত কোনো তথ্য বা ইঙ্গিত বিবৃতিতে দেওয়া হয়নি। অবশ্য হরমুজ প্রণালী যে বন্ধ করা হতে পারে এমন ইঙ্গিত গত মঙ্গলবার দিয়েছিল রেভলিউশনারি গার্ড। IRGCর কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙ্গসিরি এক বিবৃতিতে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে যতদিন সামরিক মহড়া চলবে ততদিন এই প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ থাকবে। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ কবে খুলে দেওয়া হবে তা রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে বিবৃতিতে বলেছেন আলী রেজা তাঙ্গসিরি। দ্বিতীয় দফায় বৈঠকে চুক্তির মূলনীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে তেহরান, ওয়াশিংটন। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শেষে কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সাংবাদিকদের তিনি বলেন, যদিও অনেক কারিগরি দিক এখনো বাকি, তবে আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। দীর্ঘদিনের অচল অবস্থার পরে একে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আরাকচি বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না। তৃতীয় দফার বৈঠকের জন্য কোনো সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি। আরাকচি আরও বলেন, একটি সম্ভাব্য চুক্তির প্রাথমিক খসড়া তৈরির পর উভয় পক্ষ পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি জনসমর্থন কমে সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। রয়টার্স ইপসোসের নতুন জরিপ বলছে, দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে ফেরার পর এখন পর্যন্ত এটি তার জনপ্রিয়তার সর্বনিম্ন অবস্থান। জরিপটি ইঙ্গিত দিচ্ছে, অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থক বলে পরিচিত মার্কিন পুরুষদের মধ্যেও তিনি সমর্থন হারাচ্ছেন। গত সোমবার শেষ হওয়া 4 দিনব্যাপী এই জরিপে অংশ নেওয়া মাত্র 38% মানুষ ট্রাম্পের অভিবাসন নীতিতে সন্তোষ প্রকাশ করেছেন। ট্রাম্প প্রশাসনের জন্য বিষয়টি অন্যতম অগ্রাধিকার প্রাপ্ত ইস্যু। গত জানুয়ারির জরিপে এর হার ছিল 39%, আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক মাসে জনপ্রিয়তার হার 50% পর্যন্ত উঠেছিল। সর্বশেষ জরিপে দেখা গেছে মাত্র 41% পুরুষ এই ইস্যুতে ট্রাম্পকে সমর্থন করেছেন। অন্যদিকে নারী ভোটারদের মধ্যে ট্রাম্পের অভিবাসন নীতির সমর্থন গতবারের চেয়ে 40% থেকে কমে বর্তমানে 35% দাঁড়িয়েছে। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল এবং ক্যারিবিয়ান সাগরে 3টি সন্দেহজনক মাদক পাচারকারী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে নিহত হয়েছেন 11 জন তথাকথিত মাদক পাচারকারী। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগরে 2টি এবং ক্যারিবিয়ান সাগরে একটি সন্দেহজনক নৌযানে আক্রমণ করে মার্কিন নৌসেনারা। এতে পূর্ব প্রশান্ত মহাসাগরের 2টি নৌযানে থাকা 8 জন এবং ক্যারিবিয়ান সাগরে নৌযানটিতে থাকা 3 জন নিহত হয়েছেন। নিহত মাদক পাচারকারীদের সবাই পুরুষ। মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা কমান্ডের পক্ষ থেকে নিহতদের তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সেনা হতাহত হয়নি। গত বছর সেপ্টেম্বর থেকে এই দুই সাগরে অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের নৌবাহিনী। গাজায় যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার
দ্বিতীয় ধাপ শুরু হলেও তথাকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা থেকে ইসরায়েলি বাহিনী 1 মিলিমিটারও পিছু হটবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। মঙ্গলবার হিব্রু দৈনিক ইয়েদিওথ আহরোনেত আয়োজিত এক সম্মেলনে তিনি মন্তব্য করেন। কাটস জোর দিয়ে বলেন, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত এবং তাদের সুড়ঙ্গ নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েলি সেনারা বর্তমান অবস্থান থেকে সরবে না। গাজার পূর্বাঞ্চলে ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী যে রেখা পর্যন্ত সরে এসেছিল তাকেই মূলত ইয়েলো লাইন হিসেবে অভিহিত করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী কাটস তার বক্তব্যে হামাসের সামরিক সক্ষমতা নির্মূল করার বিষয়ে ইসরায়েলের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, হামাসকে অস্ত্র বা টানেল সহ কোনোভাবেই গাজায় থাকতে দেওয়া হবে না এবং শেষ টানেলটি ধ্বংস না করা পর্যন্ত অভিযান চলবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অযথা চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রকাশিত মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, শান্তি পরিকল্পনার শর্ত নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে শুধু ইউক্রেনকেই ছাড় দিতে বলছেন, রাশিয়াকে নয়, যা ন্যায়সঙ্গত নয়। জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করা হয়তো সহজ, তবে শান্তি প্রচেষ্টার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মার্কিন শীর্ষ আলোচক স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনায় এই ধরনের চাপের বিষয় ছিল না। তার আশা, এটা কেবল ট্রাম্পের কৌশল, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধ। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি দল এমন মন্তব্য করেছে। বিচার বিভাগের নির্দেশে যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত ৩৫ লাখ নথির প্রেক্ষিতে জাতিসংঘ মানবাধিকার পরিষদ ইউএনএইচআরসি এর স্বাধীনতা বিশেষজ্ঞ দল এসব বলেছেন। বিশেষজ্ঞরা বলেন, প্রকাশিত রেকর্ডগুলোতে নারী ও কিশোরীদের প্রতি অমানবিক আচরণ, বর্ণবাদ ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির চিত্র উঠে এসেছে। তাদের ভাষ্যমতে, নারী ও কিশোরীদের বিরুদ্ধে এসব অপরাধের ব্যাপকতা, প্রকৃতি, পদ্ধতিগত চরিত্র এবং আন্তঃরাষ্ট্রীয় বিস্তৃতি এতটাই গুরুতর যে এর একটি অংশ যুক্তিসঙ্গতভাবে মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে। ইউএনএইচআরসি প্যানেল এপস্টেইন ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। তাদের সহযোগীদের মধ্যে বৈশ্বিক রাজনীতি, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতি অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, অভিশংসনে পদ হারালেন পেরুর প্রেসিডেন্ট। এবং পার্লামেন্টে ভোটে শ্রীলঙ্কায় এমপিদের পেনশন সুবিধা বাতিল। বিরতির পর আবারও আমন্ত্রণ ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে জাতীয়তাবাদী যুবদল দুবাই সমর্থক গোষ্ঠী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আরব আমিরাত কেন্দ্রীয় যুবদলের নেতা আহাদুজ্জামান সরকার। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন যুবদল নেতা আনোয়ার হোসাইন ও ফরহাদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন নীলরতন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাত যুবদলের নেতা সোহেল চৌধুরী ও শরীয়তুল্লাহ সবুজ সহ আরও অনেকে। যুবদলের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নয়ন ভোলা ৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আমিরাত যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠকের জেরে অভিশংসনে পদ হারালেন পেরুর প্রেসিডেন্ট হোসে হেরি। গত অক্টোবরে ক্ষমতায় বসে ৪ মাসের মাথায় তিনি চিফাগেট কেলেঙ্কারিতে জড়িয়ে কংগ্রেসের অভিশংসনের মুখে পড়েন। মঙ্গলবার প্রেসিডেন্টকে অভিশংসনের পক্ষে ৭৫ এবং বিপক্ষে ২৪ ভোট পড়ে। ভোটদানে বিরত ছিলেন ৩ জন। গত মাসে হেরির বিরুদ্ধে চিফাগেট কেলেঙ্কারির তদন্ত শুরু হয়। চিফা হল পেরুর একটি চীনা রেস্তোরাঁর নাম। একটি ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট হেরি গভীর রাতে
হুডি পরে চিফা রেস্তোরাঁয় ঢুকে চীনা ব্যবসায়ী জিহুয়া ইয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। ওই ব্যবসায়ীর পেরুতে বেশ কিছু দোকান রয়েছে, এছাড়া একটি জ্বালানি প্রকল্পের অনুমোদনও পেয়েছেন তিনি। এক দশক ধরে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটিতে এ নিয়ে পরপর ৩ জন রাষ্ট্রপ্রধানকে অপসারণ করা হলো। এমপিদের পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করেছে শ্রীলঙ্কা। এখন থেকে শ্রীলঙ্কার কোনো সাবেক এমপি কিংবা প্রয়াত এমপিদের স্ত্রী আর পেনশন পাবেন না। মঙ্গলবার পার্লামেন্টে এমপিদের পেনশন সুবিধা বাতিল সংক্রান্ত একটি বিল পাশ হয়। ২২৫ আসনের পার্লামেন্টে বিলটির পক্ষে ভোট পড়ে ১৫৪টি। ২০২১ সাল থেকে শ্রীলঙ্কার অর্থনীতি টালমাটাল অবস্থায় আছে। এই পরিস্থিতিতে অর্থনীতির আমূল সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হন বামপন্থী রাজনীতিক অনুরা কুমারা দিশানায়েকে। দায়িত্ব নিয়েই এমপিদের আবাসন, যানবাহন এবং দেহরক্ষীর সুবিধা বাতিল করেন তিনি। এবার বাতিল হলো পেনশনও। মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা সাজিদ প্রেমাদাসা এই বিলের বিরোধিতা করেন। তিনি বলেন, পেনশন এমপিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। তার আশঙ্কা, এটি বাতিল হলে তারা বেপরোয়াভাবে দুর্নীতি করা শুরু করবেন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় একটি নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা হামলায় ১১ নিরাপত্তা কর্মী সহ অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে, আহত হয়েছেন অন্তত ৭ জন। দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর আইএসপিআর থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে দেশটির আইএসপিআর জানায়, গত সোমবার খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় একটি সেনা পুলিশ যৌথ নিরাপত্তা চৌকিতে গাড়ি বোমা হামলা চালিয়েছে ভারতের মদতপুষ্ট সংগঠন ফিতনা আল খারিজি। বিস্ফোরকবাহী গাড়িটি নিরাপত্তা চৌকির সীমানা প্রাচীরে ধাক্কা দেওয়ার সময় বিস্ফোরিত হয়। এতে ১১ জন নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে নিহত হন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি সত্ত্বেও থাইল্যান্ডের সেনারা এখনও কম্বোডিয়ার ভূখণ্ড দখলে রেখেছে বলে অভিযোগ করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। মঙ্গলবার রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। মানেত বলেন, গত বছরের সংঘর্ষের পর গত ২৭ ডিসেম্বর যুদ্ধবিরতি কার্যকর হলেও থাই বাহিনী বহু এলাকায় কম্বোডিয়ার গভীরে অবস্থান করছে, যা থাইল্যান্ডের একতরফা দাবি করা সীমারেখারও বাইরে। থাই সেনারা কম্বোডিয়ার স্বীকৃত ভূখণ্ডের ভেতরে কন্টেইনার ও কাঁটা তেরার বেড়া বসিয়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা ঘরে ফিরতে পারছেন না। বিদ্যমান চুক্তি অনুযায়ী প্রযুক্তিগত প্রক্রিয়ায় যৌথভাবে সীমানা নির্ধারণে বিরোধপূর্ণ সীমান্ত নির্ধারণ প্রক্রিয়া এগিয়ে নিতে থাইল্যান্ডকে যৌথ সীমান্ত কমিশন জেবিসি দ্রুত কাজ শুরু করার অনুমতি দেওয়ার আহ্বান জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নাগরিক অধিকার নেতা ও ধর্মযাজক জেসি জ্যাকসন ৮৪ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তিনি পার্কিনসন্স রোগ সহ নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন, সামাজিক ন্যায় বিচার এবং মানবাধিকারের পক্ষে সক্রিয় ছিলেন জ্যাকসন। ১৯৬০-এর দশকে তিনি নাগরিক অধিকার আন্দোলনে যুক্ত হন। তিনি মার্টিন লুথার কিং এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। জ্যাকসন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ১৯৮৪ ও ১৯৮৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের হয়ে প্রার্থিতার প্রাথমিক লড়াইয়ে অংশ নেন। তার প্রার্থিতা মার্কিন রাজনীতিতে আফ্রিকান আমেরিকানদের অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করে। সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। চুক্তির মূলনীতিগুলোতে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা, সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। অভিবাসন ইস্যুতে জনপ্রিয়তার সর্বনিম্ন অবস্থানে এখন প্রেসিডেন্ট ট্রাম্প। গাজা থেকে ১ মিলিমিটারও পিছু হটবে না ইসরায়েলি বাহিনী, ইসরায়েল কাটসের ঘোষণা। চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক, অভিশংসনে পদ হারালেন পেরুর প্রেসিডেন্ট। এবং পার্লামেন্টে ভোটে শ্রীলঙ্কায় এমপিদের পেনশন সুবিধা বাতিল।
দর্শক, এই ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।